আজ বহু বছর হলো অরণ্য কোচবিহারের তার 7 পুরুষের ভিটে মাটি ছেড়ে কলকাতায় পাড়ি দিয়েছে। কোচবিহারে তার পিছুটান বলতে ছিল এক প্রেমিকা, কিন্তু সেও আজ অস্তমিত সূর্যের ন্যায় চলে গেছে তার প্রেমিক পৃথিবীকে ছেড়ে। এখন আছে শুধু কিছু জ্ঞাতি গোষ্ঠী। অরণ্য তার বাবা মা আর একমাত্র সন্তান, কিন্তু কালের পরিহাসে অরণ্যের বাবা মা আজ তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। সে এখন আকাশের তারাদের মধ্যে তার বাবা মাকে দেখতে পায়। বাবা মা মারা যাবার পর তার জীবনটা কেমন যেন অবিন্যস্ত হয়ে পড়ে। তার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। জীবন থেকে তাকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য তার এক দূর সম্পর্কের দাদা তাকে কলকাতার রাজুবাবুর কাছে পাঠিয়ে দেয়। রাজুবাবু অরণ্যের সেই দূর সম্পর্কের দাদার কলেজ জীবনের বন্ধু। কলকাতায় রাজুবাবুর একটি ট্রাভেল এজেন্সি রয়েছে। অরণ্য সেখানে ট্যাক্সি চালায়। আজ অরণ্য এই ট্রাভেল এজেন্সির বহুদিনের কর্মী। প্রথম দিকে কিছু ভুল কাজ করে রাজুবাবুর বিরক্তির কারণ হলেও ধীরে ধীরে সে মালিকের এক কাছের কর্মী হয়ে উঠেছে। তার বিনম্রতা প্রমাণ করেছেন রাজুবাবুর একমাত্র কন্যা জ্যোতিশ্রী। তার সাথেও অরণ্যের বেশ ভালোই সম্পর্ক। সে অরণ্যকে দাদা বলে ডাকলেও বন্ধুর মতো ভেবে কিছু কিছু সময় এমন অনেক কথাই অরণ্যকে বলে ফেলে যেটা তার বাবা মাকে বলতে পারে না। দুটিতে এমন মিল দেখে রাজুবাবু ভেবেছিলেন তার মেয়ের হাত অরণ্যের হাতে তুলে দেবেন, কিন্তু অরণ্য আবার কি মনে করে তা ভেবেই তিনি তাকে এই প্রস্তাব দিয়ে উঠতে পারেননি। আজ ট্রিপ শেষ করে রুমে ফেরার পথে অরণ্যের ট্যাক্সিটা হঠাৎ খারাপ হয়ে পড়ে। বলতে গেলে তার এই ট্যাক্সিটার প্রতিটা অঙ্গের সাথেই খুব ভালো পরিচয় হয়েছে। কার্বোরেটরের সমস্যা হয়েছে। প্রথম জীবনে সে ছিল একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার, তাই সমস্যাটা সে নিজেই ঠিক করে তার রুমে চলে যায়। পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে রাজুবাবু অর্থাৎ সঞ্জয়কে নিয়ে তার রুমে এসেছেন। সঞ্জয় রাজুবাবুর এজেন্সিতে ট্যাক্সি চালায়। রাজুবাবু বললেন, কাল 17 জুলাই আমার দিদির মেয়ের বিয়ে। 17 জুলাইয়ের কথা শুনে অরণ্যের মুখের হাসিটা যেন অস্ত গেল দিগন্তে। তার মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। একরাশ হতাশা যেন তাকে ঘিরে ধরেছে। সে চুপ করে বসে কোনো যেন অসীম সমুদ্রের ভাবনায় লীন হয়ে গেল। রাজুবাবু অরণ্যকে একবার ধাক্কা দিয়ে বললেন, আমার কাজের চাপের কারণে আমি যেতে পারছি না, তাই আমি চাই অরণ্য তুমি ও সঞ্জয় সেখানে যাও এবং সেখানে গিয়ে তুমি আমার দিদির হাতে এই 50,000 টাকাটা তুলে দাও। এই টাকাটা পেলে এই বাজারে ওদের অনেক সুবিধা হবে। সকলের মধ্যে ওখানে পৌঁছতে হবে, বুঝলে সঞ্জয়? সঞ্জয় কিছু বলার আগেই অরণ্য বলে উঠল, ও চিন্তা করবেন না বাবু, টাকাটা ঠিক সময় মতো ঠিক জায়গায় পৌঁছে দিয়ে আসব। রাজুবাবু অরণ্যের হাতে টাকাটা দিয়ে চলে গেলেন। রাজুবাবু চলে যাবার পর অরণ্য সঞ্জয়কে জিজ্ঞেস করল, আচ্ছা বাবুর দিদির বাড়িটা কোথায়? সঞ্জয় বলল, পুরুলিয়ার একটি সীমান্তবর্তী গ্রামে, কুমারী নদীর তীরে ছোট্ট গ্রাম রামগঞ্জে। অরণ্য বলে উঠল, তাহলে তো আজ বিকেলেই বা সন্ধ্যাতেই রওনা দিতে হয়। সঞ্জয় আঁতকে উঠল, তার চোখে মুখে আতঙ্কের ছাপ। অরণ্য বলল, কি হয়েছে? সঞ্জয় বলল, কাল ভোরে রওনা দেওয়া যাবে? এখন ওইদিকে যাওয়াটা ঠিক হবে না। অরণ্য বলল, কাল ভোরে গেলে সময় মতো ওখানে পৌঁছতে পারবো না। আর রাস্তায় ডাকাত আছে নাকি যে তুমি এখন যেতে ভয় পাচ্ছ? আমি ওসবে ভয় পাই না দাদা। অরণ্য ছেলেটা বেপরোয়া স্বভাবের। সে আগে ভগবান ভূত প্রেতে বিশ্বাস করত, কিন্তু জীবনে চলার পথে আজ এসে সব তার জীবন থেকে মুছে গেছে। তখন সঞ্জয় বলল, না, ওইদিকে বিকেলের পর কেউ পা রাখে না। কেন? ওই রাস্তায় কয়েক মাসের মধ্যে পরপর 5 জন মারা গেছে। শুনেছিলাম ওরা প্রত্যেকে ছিল ওই রাস্তার রাতের অভিযাত্রী। পরদিন সকালে তাদের লাশ পাওয়া গেছে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায়। কারো লাশ গাছের গোড়ায়, কারোরটা গাছের ডালে ঝুলছে, আবার কোনো লাশ পাওয়া গেছে রাস্তার ধারে।
লাশগুলো দেখে মনে হচ্ছিল কোনো হিংস্র পশুর কাজ হতে পারে, কিন্তু লাশটা গাছের ডালে ঝোলালোকে। কথাগুলো বলতেই গা কেমন যেন শিউরে উঠেছে। তাই বলছি, আজ না গিয়ে কাল যাওয়াটাই শ্রেয়। অরণ্য কথাটা এড়িয়ে গেল। সে বলে উঠল, কিন্তু আজ রওনা না দিলে তো কাল ওখানে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। তাছাড়া আমি বাবুকে কথা দিয়েছি, তাই আমার তো আজ যেতেই হবে। আজই? আজ না গেলে হয় না? না, আজই যাব। আর সঞ্জয় দা, তোমার যাওয়ার দরকার নেই, আমি একাই যাব। না, তোকে একা ছাড়বো না ভাই, গেলে দুজনে একসাথেই যাব। তাহলে সঞ্জয় দা, সাথে দা বা ছুরি জাতীয় কিছু নিয়ে নিও। তারপর কথা মতোই ওরা বিকেলের মধ্যেই অরণ্যের ট্যাক্সিতে চেপে রওনা দিল। কলকাতা থেকে রামগঞ্জে যাওয়ার রাস্তার অবস্থা মোটামুটি বললে অত্যুক্তি হবে। শহরের মধ্য দিয়ে যাওয়ার রাস্তাটুকুই শুধু ভালো, বাকি রাস্তা পাথর ও মাটির তৈরি। ট্যাক্সিটা সন্ধ্যায় কলকাতার শহরতলি থেকে বের হয়ে প্রবেশ করলো গ্রাম্য রাস্তায়। সঞ্জয় চুপচাপ মাথা নিচু করে মোবাইল ঘাঁটছিল। তার মুখে হাসির লেশ মাত্র নেই। অরণ্য গাড়ির স্টিয়ারিং থেকে এক হাত সরিয়ে একটু মুচকি হেসে সঞ্জয়কে ধাক্কা দিয়ে বলল, ভয় করছে? ভয় করলেই ভয় বাড়ে সঞ্জয় দা। সঞ্জয় বলে উঠল, ভয় কি আর স্বাদে আসে রে ভাই? গাড়িটা এমনভাবে দুলছে যে মনে হচ্ছে তারা যেন পালকিতে চেপেছে। সঞ্জয় হঠাৎ করে বলে উঠল, ডান দিকের রাস্তা দিয়ে চল, রাস্তাটা ভালো। সঞ্জয়ের বাড়িটা এই দিকেই, তাই এই দিকের অনেক রাস্তাই ও চেনে। সেই রাস্তা দিয়ে অল্প গিয়ে দেখা গেল সামনের ব্রিজ ভাঙা, তাই তাদের আবার আগের রাস্তায় ফিরে আসতে হলো। গাড়িটা ধীরে ধীরে জঙ্গলের রাস্তায় প্রবেশ করল। অরণ্য গাড়ি চালাতে চালাতে গান ধরল। সঞ্জয় বলল, গাড়ির স্পিড বাড়া ভাই। অরণ্য স্পিড বাড়ালো। সন্ধ্যা পেরিয়ে এখন প্রায় রাত 8টা। আজ আবার অমাবস্যা। চাঁদটাই আজ ছুটি নিয়েছে। বনের ভিতর দিয়ে রাস্তা, পূর্ণিমার চাঁদকেও এই রাস্তার আলো পাঠাতে হলে বনের গাছপালার অনুমতি নিতে হয়। তার মধ্যে আজ অমাবস্যার রাত। অন্ধকার যেন প্রতি মুহূর্তে তাদের গিলে খাচ্ছে। বন্য রাস্তা দিয়ে কিছু দূর যাবার পর হঠাৎ করে একটা বাজে গন্ধ সঞ্জয়ের নাকে এলো। ক্রমশ গন্ধটা যেন বেড়েই চলেছে। কোনো বাজে গন্ধ পাচ্ছিস ভাই? হ্যাঁ, কোনো মজা পুকুর বা ভাগার থেকে আসতে হবে। ভাগার কোথায় পাস এখানে? আর মজা পুকুরের গন্ধ এটা না। কোথা থেকে একটা চামচিকে ট্যাক্সির ভেতরে ঢুকে পড়ল। ঝিঝি পোকার ঝিঝি শব্দটা যেন আরও বেড়ে চলেছে। তার সাথে দোসর হয়েছে প্যাঁচার গা হিম করার ডাক। মৃদুমন্দভাবে বইতে থাকা হাওয়ার গতিটা হঠাৎ বেড়ে গেল। বনটা আরও গভীর হয়ে উঠেছে ধীরে ধীরে। গাছগুলো যেন নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। কয়েকটা চোখ যেন দূর থেকে তাদের দিকে নজর রাখছে। বনের ভিতর থেকে আরও একটা শব্দ মাঝে মাঝে ভেসে আসছিল। অরণ্য বলে উঠল, সঞ্জয় দা, কিছু শুনতে পারছো? সঞ্জয় এমনিতে চুপ করেই ছিল। ওই একটু কান পেতে শুনল, কেউ মনে হয় মন্ত্র পড়ছে। শব্দটা যেন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। ওরা দুজনেই কান পেতে শুনতে থাকলো। ট্যাক্সিটার গতি ধীরে ধীরে কমে গেল। কেউ যেন আটকে রেখেছে। তারপর একটা জোরে ধাক্কা দিয়ে থেমে গেল ট্যাক্সিটা। সঞ্জয় চোখ মুখ যেন ভয়ে শুকিয়ে গেছে। সে বলে উঠল, কতবার না করেছিলাম আজ বের না হওয়ার, এখন কি হবে? অরণ্য বলল, আরে সঞ্জয় দা, ভয় পেও না। কার্বোরেটরের সমস্যা হয়েছে। কালও একই ঘটনা ঘটেছিল। দাঁড়াও, এখনই ঠিক করছি। না ভাই, এখন এখানেই থাক, ভোর হলে এটা ঠিক করে রওনা দেওয়া যাবে। আরে দাদা, ভয় পেও না, তুমি ভেতরেই বসো, আমি ঠিক করেই আসছি। এই বলে অরণ্য গাড়ি থেকে বের হয়ে গাড়ির বর্ণিনটা তুলে ধরল। সঞ্জয়ের গাড়ি থেকে নামলো। এরই মধ্যে বনের ভেতর থেকে ভেসে আসা মন্ত্রোচ্চারণের মতো শব্দটা আর শোনা যাচ্ছে না। দুর্গন্ধটা যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। হঠাৎ একটি বিকট শব্দে তারা দুজনেই আটকে উঠল।
শব্দটা যেন যুগ যুগান্তরের অতৃপ্ততা পূর্ণ একটি শব্দ। একটি মোমের শিখার মতো আলো তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। নিঃসঙ্গতা শ্রীকৃষ্ণের বিরহ করুণ বাঁশির মতোই বেজে চলেছে এখানে। শাল, শিমুল, সেগুন, পলাশ, নানান শ্রেণীর উদ্ভিদ ধাপে ধাপে উঠে গেছে। গাছগাছালিগুলো করুণ দৃষ্টিতে তাদের দিকে চেয়ে রয়েছে, যেন কথা শুনতে চায়। সামনে পেছনে ডানে বামে কোথাও কোনো মনুষ্য বসতির চিহ্ন নেই। মোমের মতো আলোটা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে। সঞ্জয় এক দৃষ্টিতে তাদের দিকে এগিয়ে আসা আলোটার দিকে তাকিয়ে রয়েছে। এদিকে অরণ্য ট্যাক্সিটা ঠিক করতে ব্যস্ত। প্রায় ঠিক হয়ে এসেছে। সঞ্জয়দা। সঞ্জয় চুপ করেই রইল। অরণ্য বলল, কার্বোরেটরের সাথে এবার ফুয়েল লাইনও একটু সমস্যা হয়েছে, তাই গাড়িটা একটু আস্তেই চালাতে হবে। এই বলেই অরণ্য ট্যাক্সিটা স্টার্ট করলো। সঞ্জয়দা, উঠে এসো। সঞ্জয়দা, কোথায় গো? সঞ্জয়ের কোনো সাড়া নেই। অরণ্য গাড়ি থেকে নেমে দেখল সঞ্জয় ঠায় এক দৃষ্টিতে সেই আলোটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সেই শব্দটা আবার শোনা যাচ্ছে। আলোটা তাদের দিকে এগিয়ে আসতে আসতে ডান দিকে চলে গেল। অরণ্য আবার ডাকল, সঞ্জয়দা। সঞ্জয় কোনো উত্তর না দিয়ে আলোটার গতিপথ অনুসরণ করে চলতে লাগলো। অরণ্য তাকে আবার ডাকল, সঞ্জয়দা। কোনো সাড়া নেই। অরণ্য সঞ্জয়ের পেছনে ছুটল তাকে আটকানোর জন্য। গাড়ি চলার রাস্তার ডান পাশ দিয়ে একটি পায়ে হাঁটার রাস্তা বনের ভেতরে চলে গেছে। সঞ্জয় সে রাস্তা দিয়েই বনের ভেতরে প্রবেশ করল। চড়াই উতরাই ভেঙে রহস্যময় আলোটাকে অনুসরণ করে ছুটে চলেছে সে। মুহূর্তেই সেই অদ্ভুত শব্দটা আবার কানে এলো অরণ্যের। তার সাথে বাজে উগ্র গন্ধটা বেড়েই চলেছে। সঞ্জয় যেন উন্মত্তের মতো চড়াই উতরাই ভেঙে, বনপথ ভেঙে, টিলা পাথর ডিঙিয়ে চলেছে। সঞ্জয়কে দেখে মনে হচ্ছে তার চলার শেষ শক্তিটুকুও নিংড়ে নেওয়া হয়েছে, কিন্তু রহস্যময় আলোটা যেন তাকে অকল্পনীয় চৌম্বক শক্তিতে টেনে নিয়ে চলেছে। অরণ্য সঞ্জয়দা সঞ্জয়দা বলে ডাকতে ডাকতে তার পেছনে ছুটে চলেছে। হঠাৎ সেই রহস্যময় আলোটিকে আর দেখা যাচ্ছে না। সঞ্জয়টাও দিক বিদিক জ্ঞান শূন্যভাবে ছুটে চলেছে। হঠাৎ সঞ্জয় স্থির পাথরের মতো দাঁড়িয়ে পড়ল। অরণ্য দেখল সামনেই দুটো চিতা জ্বলছে। আশেপাশে বাঁশ, মাটির হাঁড়ি, চাংড়া, কম্বল, চাদর পড়ে আছে। অরণ্য বুঝতে পারছিল রহস্যময় আলোটা তাদের একটি শ্মশানে নিয়ে এসেছে। একটি বটগাছ তার শাখা প্রশাখা দিয়ে গোটা শ্মশান ভূমিকেই যেন ছাতার মতো আশ্রয় দিয়ে রেখেছে। তার ঝুড়িগুলো যেন গলার মালার মতো ঝুলছে। হঠাৎ একটি কঙ্কালসার ব্যক্তি তাদের দিকে এগিয়ে এলো। তার কথা চোখের চাহনি দেখে মনে হচ্ছিল তারা যেন খুব বড় অপরাধ করে ফেলেছে। সে তাদের উদ্দেশ্যে বলে উঠল, আপনারা? অরণ্য বলল, আমরা কলকাতা থেকে রামগঞ্জে যাচ্ছি। একটি আলোর পেছন পেছন আমরা এখানে এসেছি। সে বলল, আপনাদের এখানে আসাটা ঠিক হয়নি। কেন? সে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এসে যখন পড়েছেন তো এখন আর যাওয়ার দরকার নেই। আপনারা রাতটা এই মন্দিরেই কাটান। ভুলেও এই মন্দিরের চৌহদ্দির বাইরে এক পাও রাখবেন না। আপনারা এই মন্দিরে নিরাপদ। মা ছিন্নমস্তা বাবা মহাকালের স্থানে তার সন্তানরা নিরাপদেই থাকবে। জয় মা চামুণ্ডা, জয় মা মুন্ডমালিনী, জয় বাবা মহাকাল। আমি আমার কাজটা শেষ করে আসছি, আপনাদের সুরা চলে। সঞ্জয় যেন ঝিম ধরে আছে। অরণ্য বলে উঠল, চলে মাঝে মাঝে। আপনারা এখানেই বসুন, আমি এখনই আসছি। ওরা দুজনে মন্দিরের বারান্দায় বসে থাকলো। অরণ্য মন্দিরের একটি খুঁটিতে মাথা ঠেকিয়ে ভাবনার সাগরে ডুব দিল। ছমছম একটি শব্দে অরণ্য হঠাৎ আটকে উঠল। সে দেখল বটগাছটার এক পাশের ডাল যেন দুলে ক্রমশ সেটা যেন বেড়েই চলেছে, কিন্তু হাওয়া তো বইছে না। তাহলে কি কোনো প্রাণী ডালটা নাড়াচ্ছে? সে ভালো মতো দেখল ডালটাতে, কিন্তু কিছুই নেই। মুহূর্তে সে আশেপাশে কিছুর উপস্থিতি অনুভব করল।
কিন্তু কিছুই ঠাউর করতে পারল না। সে কিছুটা অস্বস্তিতেই সঞ্জয়কে ডাকল, কিন্তু সঞ্জয় কোথায়? সঞ্জয় তো নেই। সঞ্জয় দা, ও সঞ্জয় দা। মন্দরীর চৌহদ্দিতে সঞ্জয়কে খুঁজে না পেয়ে সে তাকে খুঁজতে বের হলো। শ্মশানে আশেপাশে সে অনেক সমাধি দেখতে পেল, তার মধ্যে কয়েকটা অনেক আগের। সে হাঁটতে হাঁটতে চিতার সামনে গেল, কিন্তু সেখানে সঞ্জয় বা সেই কঙ্কালসার ব্যক্তির মধ্যে কাউকেই পেল না। সে সামনে এগিয়ে গেল একটি পুকুর। তার দৃষ্টিগোচর হলো কেউ যেন তার উপর নজর রাখছে। ছমছম শব্দটা আবার তার কানে এলো। বটগাছটার অন্য পাশের ডালটা এবার খুব জোরে জোরে দুলছে। চারপাশে সেই নিস্তব্ধতার মধ্যে শুধুমাত্র গাছের একটি ডাল দুলে ওঠা, দুলে কুকুরের কান্নার শব্দ শোনা যাচ্ছে। অরণ্য সামনে এগিয়ে গেল। সে বটগাছটার গোড়ার সামনে পৌঁছালো। সামনে কয়েকটা বেদির মতো বানানো, তার পাশে কয়েকটা ত্রিশূল। গাছটার আশেপাশে সে আরও বেদি দেখতে পেল। কয়েকটা বেদির সামনে নরকঙ্কাল সিঁদুর মাখানো মাথার খুলি রাখা। তার চারদিকে মুখ করে 4টি মাটির সরা এবং তার মাঝে 3টি সরা রাখা, প্রত্যেকটি চাল, গুড় ও মধু জাতীয় কিছু দিয়ে পূর্ণ। সে দেখল সামনেই 2টি যজ্ঞস্থলী, একটির পাশে যজ্ঞের কিছু সামগ্রী রাখা। রহস্যময় শব্দটা আবার শুনতে পেল সে। চারপাশে তাকিয়ে সে কিছুই দেখতে পেল না। আরও একটু এগিয়ে সে ছাপড়ার মতো একটি ঘর দেখতে পেল। ঘরটিতে মোমের মতো নেভু আছে, আলো জ্বলছে। সে সঞ্জয়কে দেখতে পেল। সঞ্জয় সে ছাপড়ার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। অরণ্যটাকে ডাকল, সঞ্জয় দা। কোনো উত্তর নেই। সে তখন দৌড়ে গিয়ে সঞ্জয়ের সামনে দাঁড়ালো। তার মুখায়ব যেন কিছুটা পাল্টে গেছে যখন ছাপড়ার মধ্যে থাকা কয়েকটা লাশ অরণ্যের দৃষ্টিগোচর হলো। সে দেখল কয়েকজন সেই লাশগুলোর উপরে বসে কি যেন করছে। একটি করুণ আর্তনাদ অরণ্যের কানে এলো। কৌতূহলবশত সে খানিকটা এগিয়েই গেল। মুহূর্তেই পেছন থেকে সঞ্জয়ের মাথায় কে যেন কাঠের ডুম দিয়ে আঘাত করল। মাটিতে লুটিয়ে পড়ল সঞ্জয়। তেপান্তরের মাঝি যেন তার জীবন নৌকা থেকে সব নিঃসঙ্গতাকে এখানে নামিয়ে তার কাজে ইতি টেনেছেন। অনেকক্ষণ বেজে চলা নিস্তব্ধতা মুহূর্তেই মানুষকে যেন অন্য এক জগতে নিয়ে যায়। উত্তর পশ্চিম কোণ থেকে থরে থরে এগিয়ে আসা কালো ঘন মেঘগুলো যেন ক্রমশ গিলে খাচ্ছে মেঘমুক্ত আকাশটাকে। মুহূর্তে বটগাছটার একটি ডাল ভেঙে পড়ল। অরণ্য দেখল ডালটার ওপাশে একটা আধপোড়া কাঠের ডুম নিয়ে দাঁড়িয়ে আছে সেই কঙ্কালসার ব্যক্তিটি। সে অরণ্যকে কিছুটা উচ্চস্বরে বলল, এই দিকে এসেছেন কেন? আশেপাশে সঞ্জয় দাকে না পেয়ে ওকে খুঁজতেই আমার এই দিকে আসা। আপনাদের বলেছিলাম কোনো পরিস্থিতিতেই মন্দিরের চৌহদ্দি থেকে বের না হতে। মা, তোমার সন্তানদের রক্ষা করো, এরা নিতান্তই অবুঝ। জয় মা। কিন্তু সঞ্জয় দা, ওর এটা হবারই ছিল, না হলে ওকে আর রক্ষা করা যেত না। ও ওই ছাপড়ায় যাচ্ছিল। ওটা জমের দুয়ার, যে একবার যায় আর ফেরে না। অরণ্য দেখল ছাপড়াটা থেকে কয়েকটা ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। সে কিছু বলার আগেই ব্যক্তিটি সঞ্জয়কে ঘাড়ে তুলে বলল, চলুন। কিন্তু অরণ্য নড়তে পারছে না। তার পা কে যেন আটকে ধরেছে। বন্ধনটা ক্রমশ দৃঢ় হওয়ার সাথে সাথে তার পা যেন মাটিতে দেবে যাচ্ছে। অরণ্যের প্রাণপণ চেষ্টাও তার হাঁটার ইচ্ছেটাকে বাস্তবায়িত করতে পারছে না। কঙ্কালসার ব্যক্তিটি অরণ্যের হাতটা শক্ত করে ধরে বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। হঠাৎ এক হিসকে টানে তাকে বন্ধনমুক্ত করল সে। কঙ্কল সর্বস্ব দেহে এত শক্তি দেখে অরণ্য অবাক। সেই ব্যক্তিটি অরণ্যকে বলল, এখন সোজা মন্দিরে যেতে হবে, আর যাওয়ার সময় যাই হয়ে যাক পেছনে ফিরে তাকাবে না। এই বলে সে হাঁটা দিল। তার পেছনে হাঁটতে হাঁটতে অরণ্য বলল, কেন? পেছনে তাকালে কি হবে? অত কৌতূহল ভালো না বাবু, যা বললাম তাই করুন। দুজনেই মন্দিরের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো।
হঠাৎ পেছন থেকে অরণ্যকে কেউ যেন ডাকছে, অরণ্য, অরণ্য, এদিকে আয় বাবা, আমার তোর জন্য বহুকাল ধরে অপেক্ষা করছি। গলার স্বরটা খুব চেনা চেনা মনে হচ্ছে অরণ্যের। তার আত্মার আপনজন, তার মায়ের গলার স্বর মনে হচ্ছে। সে অস্বস্তিতে পেছনে তাকাতে চাইলে সেই ব্যক্তিটি বলে উঠল, সাবধান, ভুলেও পেছনে ফিরবেন না, তারা এসে গেছে। মুহূর্তেই একটি ছায়া তাদের পথ আটকানোর জন্য চেষ্টা করলে সেই ব্যক্তিটি অরণ্যের হাত শক্ত করে ধরে এগিয়ে চলে। মন্দিরে পৌঁছানোর পর সেই ব্যক্তিটি সঞ্জয়কে তার কাঁধ থেকে নামিয়ে মন্দিরের বারান্দায় শুয়ে দেয়। তার মাথায় এবং মুখে হাত বুলিয়ে বিড়বিড় করে কি যেন বলতে থাকে, মনে হয় মন্ত্র পড়ছে। সঞ্জয় একটু নড়ে উঠল। অরণ্য সেই ব্যক্তিটিকে জিজ্ঞেস করল, আপনি কে? আপনার নামই বা কি? সেই ব্যক্তিটি বলল, আমি মায়ের সন্তান, আমার নাম বলাই চরণ। আপনি এখানে কি করেন? মাকে খুঁজি। মানে? হো, আপনি বুঝবেন না, এসব আপনাদের আধুনিক শিক্ষিত সমাজের বাইরে। অরণ্য বলল, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি? এই মহাশ্মশান আমার ঘর, আর এই পৃথিবী আমার বাড়ি। আপনি এখানে একা একা থাকেন, আপনার কোনো ভয় বা অসুবিধা হয় না? তখন বলাইচরণ বলল, সুবিধা ও অসুবিধা সব নিজের ওপর, আর ভয় কাকে দেখে ভয় পাবো? ওরা তো সবাই আমার আপন, কেউ আগের আর কেউ নতুন বন্ধু। বন্ধুদের দেখে কেউ ভয় পায়? ওই যে দেখছেন খেজুর গাছের পাশে সমাধিটা, ওটা আমার সব থেকে পুরনো বন্ধু। প্রায় প্রতিদিনই ওর সাথে কথা হয় আমার। প্রেমে ধোঁকা খেয়েও আত্মহত্যা করে, গাছের ডালে ফাঁসি দিয়ে ওর মৃত্যু হয়। জানেন, মাঝে মাঝে আজও আমি ওকে সান্ত্বনা দিই। ওই যে ওই কোণে আছে আমার কিছু ছোট্ট বন্ধু, ওদের সাথে মাঝে আমার খেলতে হয়। আসলে খুব ছোট তো ওরা, কম বয়সেই ওদের চলে যেতে হয়েছিল এই পৃথিবী ছেড়ে। কিন্তু চলে গিয়েও কি যেতে পেরেছে? এখন ওদের সবটাই আমি, তাই ওদের সব আবদার অভিযোগ আমার কাছেই। আমার এই বন্ধুদের মধ্যে কেউ জলে ডুবে, আবার কেউ আগুনে পুড়ে মারা গেছে। সবারই মৃত্যু অপঘাতে হয়েছিল। সামনে যে দুটো চিতা দেখছেন, এখানে স্বাভাবিকভাবে মৃত মানুষের অন্তিম সংস্কার করা হয়। আর পুকুরের পাশে ওই দুটো চিতা আছে, সেখানে মূলত অপঘাতে মৃত মানুষদের পোড়ানো হয়। ওটা উত্তম সাধন ক্ষেত্রও বটে। এখানে যেমন আছে অপঘাতে মৃত্যু মানুষের সমাধি, তেমনই রয়েছে সাধক বৈষ্ণবদের সমাধি। ওই যে সামনে দেখছেন ওই সমাধিটা আমাদের গুরু শ্রী শ্রী অভয়ানন্দজির। এখানে সবাই আমার আপন। সবটা শুনি অরণ্যের মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে কাতরে কণ্ঠে জিজ্ঞেস করল, ওই ছাপড়াটা কিসের? ওখানে অনেক লাশও দেখলাম, আর মোমের আলোর মতো যেই আলোর পেছন পেছন আমরা এখানে এলাম, সেই রকম আলো মনে হয় ওখানেও দেখেছিলাম। আপনার নিয়তিই আপনাকে বাঁচিয়েছে। আমাকে যদি মা আজ এখানে না পাঠাতেন, তাহলে আর কোনোদিনই আপনি আপনার গন্তব্যে যেতে পারতেন না। সে অনেক আগের কথা। এখানে তখন আমাদের গুরু শ্রী শ্রী অভয়ানন্দজি সাধনা করতেন। তখন আমরা 19 মাত্র। এখানে তখন দূর দূরান্ত থেকে অনেক সাধক আসতেন তন্ত্রের সিদ্ধি পেতে। দশ মহাবিদ্যা, কালী, তারা, ভৈরবী, ছিন্নমস্তা সব বিভিন্ন গুপ্ত সাধনা, কর্ণপিশাচিনী, ডামরতন্ত্র, ডাকিনী সাধনা, আরও কত কি। ওই যে পঞ্চমন্ডির আসনটা দেখতে পাচ্ছেন, ওটা সিদ্ধাসন। আমার গুরুজিও ওখানে বসে সাধনা করতেন। আমিও সুবোধ গুরুজির অন্যতম প্রিয় শিষ্য ছিলাম। তন্ত্রের পথে এগোতে গেলে পথ প্রদর্শক হিসেবে একজন উপযুক্ত গুরু প্রয়োজন। গুরুজি আমাদের তার জ্ঞাত সব তন্ত্রবিদ্যা শেখাতে চেয়েছিলেন। সেখান থেকেই এসবের সূত্রপাত। একজন প্রকৃত সাধক হতে গেলে তার নিজের পঞ্চ ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ রাখাটা আবশ্যক। সাংসারিক বিভিন্ন মোহমায়া থেকে নিজেকে মুক্ত রাখা দরকার। সুবোধ মানুষ হিসেবে অত্যন্ত লোভী প্রকৃতির হওয়ায় পরের দিকে গুরুজি তাকে তন্ত্রের গভীরে জ্ঞান দিতে রাজি হয়নি।
তখন সে অন্য এক সন্ন্যাসীকে গুরু বানিয়ে কুপথে তন্ত্রজ্ঞান অর্জন করতে উদ্যত হয়, কিন্তু সে ব্যর্থ। প্রতিবার ব্যর্থতার সাথে সাথে তার উগ্রতা আরও বাড়তে থাকে। সে নতুন আরও সাক্ষাৎ জোগাড় করে কুপথে তন্ত্রে সিদ্ধ হওয়ার চেষ্টা করতে থাকে। সব সাধনার মূল সময় 28 দিন। একবার ব্যর্থ হলে পুনরায় সাধনা করতে অন্য সব প্রয়োজন, আর সব সাধনার জন্য অপঘাতে মৃত সব দেহই শ্রেয়। তাই তারা মন্ত্র বলে এই পথে আগত যাত্রীদের নির্মমভাবে হত্যা করে এবং তাদের লাশগুলো নিয়ে আসে সাধনার নাম করে। আপনাদের গাড়িতে থাকা মা কালীর ছবি আপনাদের রক্ষা করেছে, আর ওই আলোটা তন্ত্রেরই ফল। এইদিকে সঞ্জয় উঠে বসে চুপ করে তাদের কথা শুনছিল। সঞ্জয় কিছু যেন বলতে চাইল, কিন্তু চুপ করে থাকলো। মুহূর্তে মন্দির চত্বরটা একটা সুন্দর গন্ধে মুখরিত হয়ে যায়। মন্দিরে থাকা ঘণ্টাগুলো হঠাৎ বেজে উঠল। মন মুখরিত করা ধ্বনিতে গোটা মন্দির চত্বরটা যেন একটা অন্য জগতে পরিণত হলো। সেই ব্যক্তিটি বলল, আপনাদের এখান থেকে যাওয়ার সময় হয়ে এসেছে। মন্দিরের পাশের এই পথটা আপনাদের রাস্তায় গাড়ির কাছে নিয়ে যাবে। সঞ্জয় ও অরণ্য ওই পথ দিয়ে যেতেই উদ্যত হয়। যাবার সময় ব্যক্তিটি অরণ্যকে বলল, বিদায় বন্ধু, আবার দেখা হবে। ব্যক্তিটির এই কথা অরণ্যকে অবাক করল। তারা দুজনেই এই পথটা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় গিয়ে উঠল। সেখানে গিয়ে তারা দেখল তাদের গাড়িটা ওই জায়গায় নেই। তারা তন্ন তন্ন করে খুঁজেও গাড়িটা পেল না। মুহূর্তেই খুব জোরে হাওয়া বইতে লাগলো। গাছপালাগুলো জোরে জোরে মাথা দোলাতে লাগলো। শো শো শব্দে বইতে থাকা হাওয়া যেন তাদের চোখ খুলতে দিচ্ছে না। হঠাৎ তারা তাদের গাড়িটাকে আগের সেই জায়গায় দেখতে পেল। গাড়িটার কিছু জায়গায় রক্তের ছাপ স্পষ্ট। বয়ে যাওয়া বাতাসে মাথা নাড়িয়ে বনের গাছপালারা যেন তাদের বিদায় জানাচ্ছে। জীবন নদীতে নৌকা একটি বিষয়ের ওপর দাঁড়িয়ে আছে। গাড়িতে ছোপ ছোপ দাগগুলো কিসের? অরণ্য ও সঞ্জয় দুজনেই ট্যাক্সিটার দিকে এগিয়ে গেল। সঞ্জয় বলল, এসব কিছুই না ভাই। এই বলে সে রাস্তায় পড়ে থাকা শুকনো পাতাগুলো দিয়ে সেই দাগ মুছতে থাকলো। সে বলল, এবার আমি গাড়িটা চালাচ্ছি, ভাই তুই পাশে বস। এই বলে সে ট্যাক্সিটা স্টার্ট করলো। অরণ্য বসলো পাশে। গাড়িটা ধীরে ধীরে বনভূমি পার করলো। রাস্তার দুপাশে মাইলের পর মাইল ফাঁকা জমি, কোথাও কোনো মনুষ্য বসতির চিহ্ন পর্যন্ত নেই। এরই মধ্যে ইন্দ্রদেব তার কৃপা দৃষ্টি বর্ষণ শুরু করলেন। আকাশ মাটি কাঁপানো বজ্র গর্জনে নাভি পর্যন্ত কেঁপে ওঠে। বৃষ্টির সাথে দাপিয়ে ছুটছে ভেজা বাতাস। মাটি পাথরের তৈরি রাস্তার কিছু কিছু জায়গায় বৃষ্টির জল জমে যেন ছোটোখাটো ডোবায় পরিণত হয়েছে। রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে যে ট্যাক্সি চালিয়ে যাওয়ার থেকে পায়ে হেঁটে গেলেই হয়তো গন্তব্যে আগে পৌঁছানো যাবে। সঞ্জয় বলে উঠল, আজ রওনা না দিলেই ভালো হতো, তাহলে আর এত বিপদ হতো না। অরণ্য একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। সে এতক্ষণ পর নিশ্চিন্ত হলো সঞ্জয় স্বাভাবিক হয়েছে। অরণ্য বলল, যা হয় ভালোর জন্যই হয় সঞ্জয় দা। আজ বের না হলে কি আমাদের সাথে ডোমপুরে সেই সাধকের পরিচয় হতো? সেই রহস্যময় পথটার আসল রহস্যটাও থেকে যেত অন্ধকারে। আসল ঘটনাটা সবার অজানাই থেকে যেত। তাছাড়া একটি মেয়ের ভবিষ্যৎ ও তার পরিবারের সম্মানের দায়িত্ব আমাদের কাছে দিয়েছেন রাজুবাবু। সেটা ভুলি কিভাবে বলো তো সঞ্জয় দা? পরমেশ্বর যা করেন তা ভালোর জন্যই করেন, বুঝলে সঞ্জয় দা? অরণ্যের মুখে ভগবানের কথা শুনে সঞ্জয় কিছুটা অবাকই হলো। কলকাতা থেকে আসা থেকে একবারও অরণ্যের মুখে ভগবানের নাম শুনেনি। এর মধ্যে ঝড় বৃষ্টির তাণ্ডব একটু কমে এসেছে, কিন্তু ভেজা বাতাসের দাপট এখনও বর্তমান। মুহূর্তে রাস্তার পাশে থাকা একটা গাছের ডাল ভেঙে রাস্তা বন্ধ করে দিল। তার পাশে থাকা একটি গাছ মাটিতে লুটিয়ে পড়ল। তাদের গাড়িটা অল্পের জন্য রক্ষা পেল। গাছটা না সরালে তাদের ট্যাক্সিটা এখন আর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারবে না। তারা দুজনেই ট্যাক্সি থেকে গাছটা সরানোর আপ্রাণ চেষ্টা করতে থাকলো।
অরণ্য গাড়িতে থাকা দা বের করে গাছটা কেটে সরানোর চেষ্টা করতে থাকে। গাছটা তারা প্রায় সরিয়েই ফেলেছে, এরই মধ্যে গাড়ির হেডলাইটটা বন্ধ হয়ে গেছে। অরণ্য অনেক চেষ্টা করেও সেটা ঠিক করতে পারল না। এখন শুধু মাঝে মাঝে চমকে ওঠা বিদ্যুতের আলোই ভরসা। গাছ কেটে সরিয়ে এখন তারা ট্যাক্সিতে উঠতে যাবে, তখন দূর থেকে কে যেন বলে উঠল, কে ওখানে, কে? তারা দুজনেই সামনে পিছনে ডানে বামে তীক্ষ্ণ নজরে দেখেও কাউকে উদ্ধার করতে পারল না। তারা শুধু দেখতে পেল অন্ধকার গায়ে মেখে আশেপাশে কিছু গাছপালা দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। গাড়িটা স্টার্ট দিল সঞ্জয়। ট্যাক্সিটা শারীরিকভাবে অক্ষম, অন্ধ প্রতীকের মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে যেতে থাকে রাস্তা দিয়ে। বৃষ্টির পরে ব্যাঙের হৃদয়ে যেন নতুন রোমাঞ্চের সৃষ্টি হয়েছে। তাদের প্রেমালাপে কান খোলা রাখাটাও দায় হয়েছে অরণ্যের। গাড়িটা ধীরে ধীরে একটি কাঠের পুল পার হলো। ব্যাঙের প্রেমালাপ যেন আরও বেড়েই চলেছে। হঠাৎ অরণ্য গাড়িতে তৃতীয় কিছুর উপস্থিতি অনুভব করল। গাড়িটার হেডলাইট আবার হঠাৎ জ্বলে উঠল। গাড়িটার স্পিডটাও হঠাৎ বেড়ে গেল। দূরে কোথাও যেন শিয়ালা ডাকছে। আশেপাশে কোনো ভেজা গাছের ডালে বসে প্যাঁচা ডেকে উঠছে। কেমন যেন ছমছমে পরিবেশ বিরাজ করছে। মুহূর্তেই সঞ্জয় চিৎকার করে উঠল। সঞ্জয়ের গলার পাশ দিয়ে রক্ত বের হচ্ছে। সঞ্জয় গাড়িটা থামিয়ে দিল। অরণ্য দেখল সঞ্জয়ের গলায় আঁচড়ের দাগ, গলায় 4টি আঙুল দিয়ে আঁচড়ানোর দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। অরণ্য তখন তার জলের বোতলে জল দিয়ে সেই জায়গাটা ধুয়ে দিল এবং তার পকেটে থাকা রুমাল দিয়ে আঁচড়ানো জায়গাটা বেঁধে দিল। সেই রুমালটা ছিল তার অতীত জীবনের একমাত্র স্মৃতি। রুমালটা তার প্রেমিকা একসময় তাকে উপহার দিয়েছিল। গাড়িটা এখন অরণ্য চালাচ্ছে। সামনে একটি ব্রিজ। সঞ্জয় বলে উঠল, এটা বহু আগের ব্রিজ। ব্রিটিশ শাসনকালে এই ব্রিজটা তৈরি করা হয়েছিল। এখন ব্রিজটার এক প্রান্ত থেকে অপর প্রান্ত দৃষ্টিগোচর হচ্ছে না। ব্রিজে উঠতেই ট্যাক্সিটা আবার বন্ধ হয়ে গেল। অরণ্য বাইরের দিকে তাকালো। না, কোথাও কেউ নেই। মাঝি মাল্লার সবাই ঘাট থেকে বিদায় নিয়েছে। অনেক চেষ্টা করে অরণ্য আবার ট্যাক্সিটা স্টার্ট করলো। ট্যাক্সিটা যখন ব্রিজের মাঝামাঝি এলো, হঠাৎ অরণ্যের মনে হলো কেউ যেন তাদের পিছু নিয়েছে। সে গাড়ির লুকিং গ্লাস দিয়ে পেছনটা দেখার চেষ্টা করলো, কিন্তু কিছুই দেখতে পেল না। সে দেখতে পেল দূরে ঝাউ ঝিমুলের বন নদীর দিকে ঝুঁকে আছে। তার মধ্যে কিছু কিছু ডাল নদীর জল ছুটছে। হঠাৎ তার মনে হলো বৃষ্টি যেন কাঁপছে এবং সেটা যেন বেড়েই চলেছে। হঠাৎ শিশুদের কান্নার শব্দ শোনা যাচ্ছে। কিছু শিশু যেন অঝরে কেঁদেই চলেছে। তাদের কষ্টের কোনো সীমা নেই। বড় অস্থির সেই কান্না। সঞ্জয় বলে উঠল, ভাই, কিছু শুনতে পারছিস? কান্নার শব্দটা যেন বেড়েই চলেছে। তার সাথে পায়ের তলার ব্রিজটা ক্রমশ কেঁপেই চলেছে। তারা শুনেছিল আগেকার দিনে বড় বড় ব্রিজগুলি তৈরি করতে শিশু বলিদানের প্রথাটা। তারা দুজনেই ভীতভাবে রাম নাম করতে করতে ব্রিজটা কোনোভাবে পার হলো। তাদের গাড়িটা ধীরে ধীরে এগিয়ে গেল রাস্তা দিয়ে। একটা তাঁবু তাদের দৃষ্টিগোচর হলো। তারা এগিয়ে গেল সেটার দিকে। দেখল শুধুমাত্র একটি তাঁবুই নয়, সেটা একটা ছোট্ট দোকান। দোকানদার যেন কোনো আদিম সভ্যতার এক নাগরিক। মাথায় জটাধরা চুল, পাক ধরা দাড়ি, বুক ছই, গলায় 3-4টে রুদ্রাক্ষের মালা ঝুলছে। অরণ্য তার কাছে কিছু খাদ্য সামগ্রী চাইল। সেখান থেকে তারা কিছু খাদ্য গ্রহণ করে আবার রওনা দিতে উদ্যত হলে সেই ব্যক্তিটি বলে উঠল, আজ এখানে থেকে কাল রওনা দিয়েন আপনাদের গন্তব্যে। তারা বুঝতে পারল না এই ছোট্ট তাঁবুতে সেখানে ঠিকমতো বসারই জায়গা পর্যন্ত নেই। ঝড় যেই তাঁবুর অবস্থা আরও বিপন্ন করে তুলেছে, সেখানে তারা রাত্রি যাপন করবেন কোথায়? তাদের মুখ দেখে সেটা বুঝতে পেরেই হয়তো সে বলে উঠল, এখানে নয়, ওই যে পুরনো বাংলোটা দেখতে পাচ্ছেন, ওটাই আমার বাড়ি, ওখানেই আমি থাকি। তারা স্পষ্ট দেখতে পারল গাছপালায় ঘেরা একটি পুরনো জরাজীর্ণ বাংলো। তার পাশে একটি মন্দির। সেখান থেকে ধোঁয়া উঠছে
এই ঝড় বৃষ্টির দিনে ধোঁয়া আসছে কোথা থেকে? প্রকৃতি মা যেন তার ইন্দ্রজালে জড়িয়ে রেখেছেন গোটা অঞ্চলটাকে। আলো আধারে ঘেরা গোটা পরিবেশ দেখে মনে হচ্ছে স্বপ্নময় কোনো এক মায়াবী জগতে পৌঁছে গেছে তারা। মুহূর্তে আদিম যুগের রহস্যময় ব্যক্তিটি বলে উঠল। বাংলোটা একসময় হাঁক ডাক, চিৎকারে, চেঁচামেচি, হাসিটাটাই মেতে থাকত। ইয়া আগেকার দিনের উন্নত এক উদ্যম নিদর্শন। রাজ্যের অনেক ওঠানামার সাক্ষী এই বাংলোটা। তখন কত প্রজা তাদের সমস্যা নিয়ে আসত রাজাবাবুর কাছে। খুব ভালো মনের মানুষ ছিলেন আমাদের রাজা প্রতাপ নারায়ণ। ছিলেন বড় মাপের যোদ্ধাও বটে, কিন্তু সেসব আজ ইতিহাস। সব কিছু শেষ করে দিল শুধু একটা অন্তর্কলহ। কিছু গুপ্ত শত্রু একদিন রাতে অগ্নিসংযোগ করল মহলে, গোটা রাজ পরিবারকে একসাথে পুড়িয়ে মারার জন্য। কিন্তু ভাগ্যক্রমে রাজা ও রাজ পরিবারের বেঁচে যায়। সময় থাকতে তারা গুপ্ত রাস্তা দিয়ে মহল থেকে বেরিয়ে আসেন। কিন্তু কিছু দাসদাসী এই অগ্নিকাণ্ডের শিকার হয়। তারপর থেকে রাজ পরিবারের কেউ আর এই মহলমুখী হয়নি। কেউ কেউ মাঝে মধ্যে এই বাংলাদেশ সেই দাসদাসীদের অন্তিম আর্তনাদ শুনতে পায়। তাদের নাকি দেখাও যায় মাঝে সাঝে। মাঝে মধ্যে নাকি বাংলোটা আবার ধোঁয়া বের হতেও দেখা যায়। সবই মায়া। ওই স্বর্ণযুগের সাক্ষী হয়ে এখন শুধু রয়ে গেছে এই পুরা বাংলোটা। আর সেটা আঁকড়ে বেঁচে আসি আমরা বলতে সেখানে এই রহস্যময় ব্যক্তিটি ছাড়া আর কোনো ব্যক্তিকে দেখতে পেল না অরণ্য। সেই ব্যক্তিটির মুখে বাংলোটার ইতিহাস পুঙ্খানুপুঙ্খ বিবরণ শুনে তাকে সেই সব কালের প্রত্যক্ষদর্শী বলে মনে হচ্ছিল। ওখানে এখন আমরা কয়েকজন বন্ধুরা মিলে থাকি। ওরা সবাই কাজ শেষ করে ফিরেছে। রাত অনেক হলো, আমারও দোকান বন্ধ করার সময় হয়েছে। এই বলে সে একটি বাঁশের তৈরি আলগা দরজা দিয়ে তাঁবুর মতো দোকানটা বন্ধ করে দেয়। আলো বলতে সেই ব্যক্তিটির হাতে থাকা জ্বলন্ত মোম আর তাদের দুজনের কাছে থাকা একটা ছোট্ট টর্চই ভরসা। তারা সবাই সেই বাংলোটার দিকে এগিয়ে যেতে থাকে। প্রথমে ওই ব্যক্তিটি, মাঝে সঞ্জয়, সবার পেছনে অরণ্য। মুহূর্তেই অরণ্য বলে উঠল, এখন এখানে থাকাটা ঠিক হবে না, আমি চললাম। এই বলে সে গাড়ির দিকে হাঁটতে শুরু করলো। সঞ্জয় তাকে অনুসরণ করে তার দিকে এগিয়ে গিয়ে বলল, এমনিতেই আজ এসে বিপদের শেষ নেই, এখন এখানে থেকে যাওয়াটাই শ্রেয় হবে ভাই। উনি অভিজ্ঞ মানুষ, এই অঞ্চলটা ওনার নখদর্পণে। উনি যখন যেতে না করছেন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই বলছি এখন এখানে থেকে কাল ভোরে আবার যাত্রা শুরু করা যাবে। না দাদা, এখন যদি এখানে থাকি তবে তো নিজের কথা থেকে সরে আসা হবে। রহস্যময় ব্যক্তিটি বলল, আপনার সম্মুখে সমূহ বিপদ, আপনি আজ এখানে থেকে যান বাবু। না, ভাগ্যে যা আছে তাই হবে, কেউ আটকাতে পারবে না। সে আমি এখানেই থাকি আর না থাকি, তাই আমি যাচ্ছি। সেই ব্যক্তিটি একটি দীর্ঘশ্বাস ফেলল। সঞ্জয় বলল, তবে চল ভাই, রওনা দেওয়া যাক। না দাদা, তুমি আজ এখানেই থাকো। আমি চাই না শুধু আমার দেওয়া কথা রাখার জন্য তোমার বা তোমার পরিবারের কোনো বিপদ হোক। তোমার কিছু হলে তোমার বউ বাচ্চা বাবা মার কী হবে? তুমি এখানেই থাকো। সঞ্জয় তাও যাওয়ার জন্য জোর করতে লাগলো। সে বলল, একসাথে যখন বেরিয়েছি গন্তব্য পর্যন্ত একসাথেই যাব, তাই আমিও যাচ্ছি। অরণ্য বলল, একবার তোমার পরিবারের কথা চোখ বন্ধ করে ভেবে তারপর বলো যাবে কি যাবে না। সঞ্জয় চুপ করে রইল। অরণ্য ট্যাক্সিতে উঠল এবং তা স্টার্ট করলো। সঞ্জয়ের কাছ থেকে গোটা যাত্রাপথটা শুনে নিল সে। রাত প্রায় 11টা বাজে। অরণ্য রওনা দিল তার গন্তব্যে। সঞ্জয় ও অরণ্য হাত নাড়িয়ে একে অপরকে বিদায় জানালো। এদিকে সঞ্জয় রয়ে গেল সেই স্থানে। পরিবারের প্রতি টানতেই যেন তার যাত্রাপথকে বাধাগ্রস্ত করল। তার চোখের কোণে জল। সে দেখল অরণ্যের ট্যাক্সিটা ক্রমশ এগিয়ে যাচ্ছে তার গন্তব্যের উদ্দেশ্যে। সে একবার মনস্থির করল সেও যাবে, যাই হয়ে যাক। পেছন থেকে সে 2-1 বার অরণ্যকে ডাকলো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। ট্যাক্সিটা যাওয়ার পর কয়েকটা পাতা বয়ে যাওয়া বাতাসের চরকির মতো পাক খেয়ে পড়ে গেল।
এখন শুধু ট্যাক্সিটার পেছনের লাইট দুটো দেখা যাচ্ছে। ক্রমশ সে লাইটটাও যেন মুছে গেল অন্ধকারে। অরণ্য আপন মনে গাড়ি চালিয়ে রাস্তার খানা খন্দ পেরিয়ে এগিয়ে যেতে থাকলো গন্তব্যের উদ্দেশ্যে। ব্যাঙের প্রেমালাপ এখনও শোনা যাচ্ছে। শো শো শব্দে বাতাস এখনও বয়ে চলেছে। অরণ্যের পঙ্গু ট্যাক্সিটা যেন আগের থেকে জোরেই ছুটছে। এরই মধ্যে ইন্দ্রদেব আবার তার কৃপা দৃষ্টি বর্ষণ শুরু করেছেন। যেই রাস্তা দিয়ে অরণ্য এগিয়ে চলেছে তার দুপাশের নিচু জমিগুলো জলপূর্ণ হয়ে মনে হচ্ছে অরণ্য যেন সমুদ্রের মাঝের কোনো রাস্তা দিয়ে যাচ্ছে। গাড়ি চালাতে চালাতে অরণ্য যেন স্মৃতির সাগরে ডুব দিল। আজ বাবা মা কথা খুব মনে পড়ছে। মা বাবার স্নেহ, ভালোবাসার, ছোটবেলার সব স্মৃতি, 7 পুরুষের ভিটে। তার প্রথম প্রেমের স্মৃতিগুলো যেন তার চোখের সামনে স্পষ্ট ভেসে উঠছে। হাতে হাত দিয়ে পথ চলা, বিভিন্ন কথাবার্তা স্মৃতিচারণ করতে গিয়ে তার চোখ থেকে অশ্রুবাড়ি ঝরতে থাকে। মুহূর্তেই বিপরীত দিক থেকে সাইকেলে চেপে আসা একটি লোক অরণ্যের ট্যাক্সির সামনে চলে আসে। অরণ্য দিক বিদিক জ্ঞান শূন্যভাবে চোখ বন্ধ করে পুরো শক্তিকে ব্রেক চাপে। চোখ খুলে সামনে কিছু দেখতে না পেয়ে সে হন্তদন্ত হয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে সে কিছুই দেখতে পেল না, কোনো লোক বা সাইকেল। আশেপাশে কোনো প্রাণী পর্যন্ত নেই, সাইকেল তো দূরের কথা। অরণ্য অবাক দৃষ্টিতে চারপাশে দেখল। ট্যাক্সিটার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে। খানিকটা হতবাক হয়েই সে ট্যাক্সিতে গিয়ে উঠল এবং ট্যাক্সিটা স্টার্ট দিল। এগিয়ে যেতে থাকে সে। অরণ্য হঠাৎ ট্যাক্সিতে দ্বিতীয় কিছুর উপস্থিতি অনুভব করে। কেউ যেন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অরণ্য পেছন ফিরে তাকায়, কিছুই তার দৃষ্টিগোচর হয় না। অবাক দৃষ্টিতে সে গাড়ি চালাতে থাকে। কৌতূহলবশত সে বারবার পেছন ফিরে তাকাতে থাকে। চলতে চলতে সামনে সে একটি নদী দেখতে পায়। উগ্র তার জল প্রবাহ, নদীটার জল ফুসছে। মাঝ নদীতে অরণ্য একটি নৌকা দেখতে পেল, তাতে আলো জ্বলছে। এই নদীর বৃষ্টি পূর্ববর্তী ব্রিজের স্মৃতি উস্কে দিল। অরণ্য মন্ত্রোচ্চারণ করতে করতে বৃষ্টিটা পার হয়ে বনভূমিতে প্রবেশ করে। বনভূমির আশেপাশে ছোট বড় টিলা ঠাই দাঁড়িয়ে আছে। সে দূর থেকে দেখতে পেল কিছু পাহাড় সারিবদ্ধভাবে মাথায় উঁচু করে দাঁড়িয়ে আছে। পাহাড়ি রাস্তা একে বেঁকে বেরিয়ে গেছে তার গা ঘেঁষে। সে দেখল একটি কালো কুচকুচে জীব রাস্তা পার হলো। তার চোখ দুটো জল জল করছে। মুহূর্তে সে দেখল একটি বিরাট উঁচু লম্বা মানুষ সদৃশ্য ছায়া রাস্তার দুপাশে পা দিয়ে দাঁড়িয়ে আছে। অরণ্যর এক দৃষ্টিতে সে ছায়াটির দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছিল। মুহূর্তের মধ্যেই তার ট্যাক্সিটা একটি মাইল ফলকা ধাক্কা খেয়ে উল্টে গিয়ে একটি খাদে পড়ে গেল। পরিচিত জগতের শব্দ গন্ধহীন এক অদ্ভুত অবস্থায় নিমজ্জিত গোটা পরিবেশ। অশ্রুতপূর্ব অব্যক্ত শব্দ তরঙ্গ কেমন যেন একটা শিহরণ বয়ে আনে। এখন প্রায় মধ্যরাত্রি। ইন্দ্রদেব তার কৃপা দৃষ্টি বর্ষণ করা বন্ধ করেছেন। বয়ে চলা দমকা হাওয়া ক্রমশ উড়িয়ে নিয়ে যাচ্ছে ঘন কালো মেঘগুলোকে। ধীরে ধীরে তারাই ঠাসা আকাশ প্রকট হচ্ছে। একটি ঝাপসা আঁধারি পথ দিয়ে এগিয়ে চলল অরণ্য। চারিদিক থমথম করছে, কোথাও জনমানবের সারা শব্দ নেই। সে মুহূর্তে একটি শব্দ শুনতে পেল এবং তা স্পষ্ট। সে দেখল একটি গরুর গাড়ি তার দিকেই এগিয়ে আসছে। এই সময় এই নির্জন রাস্তায় গরুর গাড়িটা দেখে বেশ অবাকই হলো অরণ্য। গাড়িটা এসে তার সামনে থামল। সে দেখল একটি ছোট্ট ছাউনি দেওয়া গাড়িটিতে একটি লণ্ঠন জ্বলছে। তার কাপা কাপা আলোয় অদ্ভুত সব ছায়া সৃষ্টি হচ্ছে। গাড়িটার সামনে দিকে কম্বল মুড়ি দিয়ে বসে আছে একজন ব্যক্তি। গাড়িতে আর কেউ নেই। সেই ব্যক্তিটি গাড়োয়ান হবে। ব্যক্তিটি বলে উঠল, কোথায় যাচ্ছেন এ পথ ধরে? এত রাতে এ পথের অভিযাত্রী তো সাধারণত কেউ হয় না। অরণ্য বলল, আমার নেহাত খুব দরকার আছে, তাই এখন এই পথ দিয়ে যেতে হচ্ছে। আপনি এই সময় এই পথে কি করছেন? আমার তো এটাই কাজ বাবু, আপনাদের মতো অভিযাত্রীদের তাদের গন্তব্যে এগিয়ে দেওয়া।
এই বলেই গাড়োয়ান তার গাড়িটা ঘুরিয়ে নিল। গাড়ি টানার জন্য গাড়িটার সামনে দুটো বলদ বাঁধা। সে বলল, কথা না বাড়িয়ে এবার তাড়াতাড়ি গাড়িতে চাপুন তো। অরণ্য অবাক দৃষ্টিতে সেই গাড়োয়ানের দিকে তাকিয়ে রইল। গাড়িতে চেপে বসল। কাকরময় রাস্তার মাঝে মধ্যে কিছু কিছু অংশ কালো কয়লার গুঁড়ো দিয়ে তৈরি। ওইসব জায়গায় যা গাড়িটাতে আটকে ধরছিল। তাছাড়া গাড়িটা মন্থর গতিতে গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চলছিল। অরণ্য বলে উঠল, গাড়োয়ানজি, আপনার বাড়ি কোথায়? আমার আবার বাড়ি? কেন, আপনার বাড়ি নেই? থাকবে না কেন বাবু? ওখানেই তো আপনাকে নিয়ে যাচ্ছি। আপনার বাড়ি গিয়ে আমি কি করব? আমার বাড়ি হয়ে তো আপনার গন্তব্যে যাওয়ার রাস্তা। খানিকক্ষণ চুপ করে থেকে অরণ্য বলে উঠল, আপনার বাড়ি যদি এই দিকেই হয় তো আপনি বিপরীতে যাচ্ছিলেন। আপনাকে নিতেই তো এলাম। আমি বুঝেছিলাম আপনি আসছেন। কিভাবে বুঝলেন? ও আপনিও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়বেন। এই বলেই সেই ব্যক্তিটি চুপ করে গেল। সেই যে কিছু কুকুর চেঁচাতে আরম্ভ করেছে, তাদের চিৎকার এখনও থামেনি। মুহূর্তেই রাস্তায় পড়ে থাকা শুকনো পাতার উপর খড়মড় শব্দ শুনতে পেল অরণ্য। কিন্তু চারপাশে তাকিয়ে কিছুই ঠাওর করতে পারল না। মস্ত লম্বা মানুষ সদৃশ্য ছায়াটা আবার তার নজরে এলো। ছায়াটার মুখায়ব যেন এবার নজরে এলো অরণ্যের। মুখে এক মুহূর্তে হাসি, ঠিক তার পর মুহূর্তে হাত জোর করে কিছু যেন বলার চেষ্টা করছে। অরণ্য গাড়ির ছাউনির নিচে বসে চুপচাপ সেটা দেখতে থাকলো এক দৃষ্টিতে। সে একবার গাড়োয়ানকে ডাকলো, গাড়োয়ানজি, ও গাড়োয়ানজি। সেই ব্যক্তিটির কোনো সাড়া নেই। গাড়োয়ান চুপ করে সামনের দিকে তাকিয়ে গরুর গাড়িটি চালাচ্ছে, আর গরুগুলো যেন অবাক ভঙ্গিতে রাস্তা চিনে এগিয়ে চলেছে। তাদের সাওয়ারি দুলতে দুলতে ধীর গতিতে এগিয়ে চলেছে গন্তব্যে। হঠাৎ গাড়োয়ান নিস্তব্ধতা ভেঙে বলে উঠল, আজ যা ইতিমধ্যেই দেখেছেন বা দেখবেন, যা শুনবেন তা দেখে বা শুনে অবাক হওয়ার কিছুই নেই। সময় আপনাকে এসবের অভ্যস্ত করে তুলবে। তা একবার গাড়ি টানতে থাকা গরুগুলোকে দেখে বলল, তাড়াতাড়ি চল, তোরা কি আজ বাবুকে আরাম করতে দিবি না? অরণ্য বুঝতে পারল গাড়িটা এখন দ্রুত এগোচ্ছে। অরণ্য গাড়োয়ানকে বলল, আপনার রাতের খাওয়া হয়েছে? খানিক চুপ করে থেকে সে বলল, খেয়েছি ছোটো মোটো। আপনি? আগেই খেয়েছি। এইভাবে গাড়িটা চলতে থাকলে হঠাৎ থেমে যায়। গাড়োয়ান বলে উঠল, কী রে, থামলি কেন? ও, আমরা তো এসেই পড়েছি। আমি বুঝতেই পারিনি ওরা ঠিক জায়গা চিনে থেমে গেছে। আসলে বলতে গেলে ওরা আমার অনেক দিনের সঙ্গী। আমরা একসাথে অনেক দিন ধরেই এই কাজের সঙ্গে যুক্ত। ওরে, আজ ভেতর পর্যন্ত চল, বাবু নতুন এসেছেন কি না, উনি আমাদের অতিথি। অরণ্য দেখল আম কাঁঠালের একটি বাগানের মধ্য দিয়ে গাড়িটা চলছে। ডান পাশে একটি বিরাট নিম গাছ নজরে এলো তার। গাড়িটা থামল। গাড়োয়ান বলল, বাবু নামুন, আমরা এসে পড়েছি। গাড়ি থেকে নেমে বা হাতে একটা মোটা পোড়া বাড়ি নজরে এলো অরণ্যের। গাড়োয়ান বলল, চলুন। সে দেখল ব্রিটিশ আমলের তৈরি গোটা বাড়িতে শুধুমাত্র একটি খড়ের জানালা, আলো আসছে। তারা দুজনেই সেই বাড়িতে প্রবেশ করল। বিদ্যুৎ নেই? না, এই নির্জন এলাকায় বিদ্যুৎ পান কোথা থেকে? আর আমরা বিদ্যুৎ ছাড়াই অভ্যস্ত। অন্য কেউ থাকে না এখানে? অনেকেই থাকে। কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। সময় হলে সবাইকেই দেখতে পাবেন। আগে রুমেটা তো দেখুন। ঘরটা বেশ বড় সড়ো, খাট আসবাবপত্র সবই পুরনো দিনের। রুমটাতে একটা মোম জ্বলছে, তার পাশে আরও একটি মোম রাখা। জানালা দিয়ে হয়তো এই ঘরের আলোটাই দেখা যাচ্ছিল। মোমবাতিটির সর্বহংসা আলো ঘরটিকে অন্য মাত্রা দান করেছে। আশেপাশে যেন অতি লৌকিক বাসিন্দারা জেগে উঠেছে ক্রমশ। তাদের উপস্থিতি অনুভব করতে পারছে অরণ্য। ঝাপসা কি যেন নজরে পড়ছে, কিন্তু ভয় বিষয়টা যেন তার মন থেকে পুরোপুরিভাবেই মুছে গেছে। অরণ্য খাটের উপর শুয়ে আরাম করছিল,
কিন্তু মুহূর্তে সে শুনতে পেল কেউ যেন তার ঘরের দরজায় ধাক্কা দিচ্ছে। সে উঠে দরজা খুলে বের হলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। করিডোর দিয়ে এগোতে এগোতেই সে লক্ষ্য করল প্রতিটা ঘর দীর্ঘদিন থেকেই তালা বন্ধ। ওপরে নিচে কোথাও কোনো জনমানব আছে বলে মনে হচ্ছে না। অরণ্য হঠাৎ অনুভব করল বন্ধ ঘরগুলোতে কারা যেন জেগে উঠেছে। তাদের পা ফেলার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। কেউ যেন কাশছে। হঠাৎ যেন একটি বাচ্চা চেঁচিয়ে উঠেই থেমে গেল। কেউ যেন খরম পায়ে হাঁটছে। একটা ঘরে কোনো এক নারী কণ্ঠ যেন ক্রোধে চিৎকার করছে। কারা যেন তার হাত মুখ চাপা দিয়ে থামিয়ে দিল। আবার কেউ উচ্চস্বরে পাঠ পড়ছে। মুহূর্তে শোনা যাচ্ছে ভয়ঙ্কর কাটা কাটা কণ্ঠে জবাব দেওয়ার শব্দ, একটা গোঙানির শব্দ। কি হচ্ছে এসব? হঠাৎ সে দেখল সেই গাড়োয়ান তাকে ডাকছে। অরণ্য তার দিকে এগিয়ে গেলে সে তাকে নিয়ে একটি ঘরে ঢুকে যায়। সেখানে সে অনেক অপরিচিত ব্যক্তিকে দেখতে পেল। কয়েকজন লোক, মহিলা ও বাচ্চারা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। গাড়োয়ান তাদের সবার সাথে অরণ্যের পরিচয় করিয়ে দেয়। পরদিন সকালে রাজুবাবুর দিদি ফোন করলেন রাজুবাবুকে। তার কথা শুনে মনে হচ্ছিল তার চিন্তা অনেকটাই লাঘব হয়েছে। পাহাড় সমান বোঝ থেকে তিনি যেন মুক্তি পেয়েছেন। সে অনেকটা আনন্দের সাথেই বলে উঠল, ভাই, তুই এই সময় আমাদের পাশে না দাঁড়ালে হয়তো তিতলির বিয়েটা দিতে উঠতে পারতাম না। লজ্জায় হতো গলায় দড়ি দিতে হতো। তোর পাঠানো 50,000 টাকাটা পেয়ে ভরসা পেলাম যে আমি তিতলিমাকে ভালোভাবে তার শ্বশুরবাড়িতে পাঠাতে পারবো। তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভাই। এই বলেই সে কেঁদে ফেলল। থামো দিদি, থামো। আর আমি কি করেছি? মা মারা যাওয়ার পর তুমি তো আমার মায়ের জায়গা নিয়েছ। তুমি না থাকলে কি আমি আজ এখানে আসতে পারতাম? এসব তো তোমারই, তোমার থেকেই তোমাকে দিলাম। তাছাড়া জ্যোতিশ্রী যেমন আমার মেয়ে, তিতলিও তো আমার মেয়ে। ওর জন্য করবো না তো কার জন্য করব? ছাড়ো তো ওসব নিয়ে আর ভেবো না। ওরা না থাকলে তো আজ এই টাকাটা পাঠানো সম্ভবই ছিল না। সারা রাত ফোনে ওদের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। দাও ফোনটা, ওদের দাও, কথা বলি। রাজুবাবুর দিদি বলল, কই, এখানে তো শুধু অরণ্যই এসেছিল, আর তো কেউ আসেনি। কি বলছো? তোমাকে টাকা পাঠানোর জন্য অরণ্য ও সঞ্জয় দুজনে গিয়েছে। আর এসেছিল বলতে ও এখন ওখানে নেই? না, এখানে একজনই এসেছিল। আমি যখন তোর ওখানে গিয়েছিলাম তখন তো অরণ্যকে দেখেছিলাম। ও অরণ্যই ছিল। ও আমার হাতে টাকাটা দিয়েই চলে গেল। কত বললাম থেকে যাওয়ার জন্য, বারবার ডাকলাম, কোনো উত্তর তো দূরে থাক, ও একবার ফিরেও তাকায়নি। কিন্তু হ্যাঁ, টাকাটা দেওয়ার সময় ওর মুখে একটা অদ্ভুত তৃপ্তির ছাপ পেয়েছি। সারা জীবনের তৃপ্তি যেন তার মুখে একবারে ফুটে উঠেছে। অনেক কষ্ট করে কিছু প্রমাণের চেষ্টা ও তাতে সফল হওয়ার মুখ ভরা হাসি ছিল ওর মুখে। এমনটা তার মুখে আগে কখনোই দেখিনি। রাজুবাবু খানিকটা অবাক হলো। রাজুবাবু বলল, ট্যাক্সি নিয়ে ও কখন বেরিয়েছে? ট্যাক্সি কোথায়? কোনো ট্যাক্সি তো ছিল না। ছিল না? না। তুমি কি দেখেছো ও কোন দিকে গিয়েছে? ও কোনো কথার উত্তর না দেওয়ায় আমি ওর পেছন নেই। দেখলাম ও প্রচণ্ড গতিতে উত্তর পূর্ব দিকে পায়ে হেঁটে রওনা দিয়েছে। রাজুবাবু দেখল তার অন্য ফোনে একটা কল এসেছে। সে তার দিদির কলটা রাখে। অরণ্যের কথা ভাবতে ভাবতেই অন্য কলটা রিসিভ করলো। সঞ্জয় ফোন করেছে। সে ভাঙা ভাঙা আওয়াজে কাঁদতে কাঁদতে বলল, অরণ্য, কি হয়েছে অরণ্যের? অরণ্য আর নেই। রাতে ওর গাড়ি খাদে পড়েছে, ওখানেই সব শেষ। আমি ওর লাশের পাশেই দাঁড়িয়ে আছি। কি? তুমি তো ওর সাথে গিয়েছিলে? না, রাস্তায় কিছু ব্যক্তি যেতে না করছিল, বলছিল গেলে বিপদ হবে। আর তুমি ওকে একা ছেড়ে দিলে? না, আমি শেষ পর্যন্ত যেতে উদ্যম ছিলাম, কিন্তু ও চাইনি আপনাকে দেওয়া কথা রাখতে গিয়ে আমার কোনো বিপদ হোক। তাই আমাকে রেখেই গন্তব্যে রওনা দেয়। ও যেমন আপনাকে দেওয়া কথা রাখতে বদ্ধপরিকর ছিল, ঠিক তেমনই চাইনি ওর জন্য কেউ বিপদে পড়ুক। আমি তাও যেতে চাইলে ও তখন আমাকে আমার পরিবারের কথা বলে আটকে দেয়। তাও হতেই আমি ওর পিছনেই।
কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসি। সকালে অন্য একটা গাড়ি করে আপনার দিদির বাড়ি যাওয়ার পথে লোকের ভিড় দেখে গাড়িটা থামি। রাজুবাবু বলল, কোথায় আছিস তুই, ঠিকানাটা বল, আমি আসছি। এই বলেই ঠিকানাটা শুনে ফোন রাখে দিল রাজুবাবু। এখানে ট্রাভেল এজেন্সির লোকজন ছাড়া অরণ্যের আপন আর কেউ নেই। সঞ্জয় তার গলায় বেঁধে দেওয়া অরণ্যের প্রেমিকার উপহার দেওয়া সেই রুমালটি অরণ্যের লাশের ওপর সযত্নে রেখে দেয়। মৃদুমন্দভাবে বইতে থাকা হাওয়া সেই রুমালটাকে অরণ্যের মুখের কাছে নিয়ে যায়। অরণ্যের আত্মা যেন পরম শান্তি পেয়েছে। মৃত্যুর সময় তার প্রেমিকার ছোঁয়া যেন তার সঙ্গেই রইল। অরণ্য ছেড়ে যাওয়া তার প্রেমিকা ও সমাজের সকলের কাছে প্রমাণ করে দিল যে সে কথা দিত কথা রাখার জন্যই। যে কোনো মূল্যে কাউকে দেওয়া কথা সে রাখতে জানে। সঞ্জয়ের ডোমরূপী সাধুটার শেষ কথা, বন্ধু আবার দেখা হবে, কথাটার মানে এতক্ষণেই বুঝতে পারল। সঞ্জয় মনে মনে ভাবতে থাকলো, অরণ্যের লাশটা তার 7 পুরুষের ভিটে কোচবিহারে পাঠাতে হবে, আর তার সাথে যাব আমি তার শেষ যাত্রার সঙ্গী হতে।